তো আপনারা অনেকেই অনেক ক্যান্সারের নাম শুনেছেন, কিন্তু আমাদের দেশে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের পর যদি কোনো ক্যান্সার সবথেকে খতরনাক হয়ে থাকে সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। যতক্ষণে আমি এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে ডিসকাস করব এই প্রেজেন্টেশনে, হয়তো একটি মহিলা ইন্ডিয়াতে মারা যাবে। পুরো বিশ্বে সারা বছরে 7 লক্ষ সার্ভাইকাল ক্যান্সার পেশেন্ট নতুন তৈরি হয় এবং তার 1/4 ইন্ডিয়াতেই থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে সার্ভাইকাল ক্যান্সার কতটা কমন এবং কতটা খতরনাক এবং কতটা ভয়ঙ্কর। তো আজকে আমি ডিসকাস করব এই সার্ভাইকাল ক্যান্সার এবং তার প্রিভেনশন একটি ভ্যাকসিন দিয়ে। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজ হসপিটালে এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক, বাগুইহাটি এবং নিউটাউন অঞ্চলে। তো এই সার্ভাইকাল ক্যান্সার হয় কোথায়? তো প্রথমেই জানতে হবে অ্যানাটমি অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, মহিলাদের অ্যানাটমিটা জানতে হবে। তাহলে এটিকে বলা হয় ইউটেরাস, ইউটেরাসের তলায় এই জায়গাটিকে বলা হয় সার্ভিক্স, সার্ভিক্সের নিচে হচ্ছে ভেজাইনা এবং ভেজাইনার বাইরে এটাকে বলা হয় ভালভা। তো এই ইউটেরাসের এই সাইডে হচ্ছে একদিকের ওভারি আর টিউব, আর অন্যদিকের ওভারি আর টিউব, কিন্তু আমরা কনসেন্ট্রেট করব আজকে এই জায়গাটায়, মানে সার্ভিক্স, আর এখান থেকেই হয় সার্ভাইকাল ক্যান্সার। মোর দেন 99% অফ সার্ভাইকাল ক্যান্সার হয় একটি ভাইরাস থেকে। সেই ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে বলা যেতে পারে যে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই HPV মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটিকে জানা। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সচরাচর পুরুষদের শরীরেই থাকে এবং সেইখান থেকে মহিলাদের শরীরে সেটি যায়। কখন যায় না, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে যায়। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে এটি একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কারণ খুব অন্তরঙ্গভাবে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলেও এই ভাইরাস কিন্তু একজনের থেকে আরেকজনের কাছে যেতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে যে পুরুষদের শরীরে এই ভাইরাসটি খুব ক্ষতি না করলেও, কিছু ওয়ার্ডস তৈরি করলেও মহিলাদের শরীরে কিন্তু অনেক কিছুই করতে পারে এবং সার্ভাইকাল ক্যান্সারও করতে পারে। তো এই ভাইরাসটি অনেকেই বহন করে থাকেন উইদাউট এনি সাইন্স অ্যান্ড সিমটমস। কোনো সাইন সিমটম ছাড়া দেখা গেছে 80% লোক এই ভাইরাসটি বহন করে চলেছে। তার মানে 10 জনের মধ্যে 8 জনই হয়তো এই ভাইরাসটি নিয়ে রয়েছে। তো স্বামী স্ত্রী সম্পর্ক হলে বা এমনি সেক্সুয়াল কন্ট্যাক্ট হলে যদি মোনোগেমাস রিলেশনশিপ হয়, তাহলে দেখা গেছে যে প্রথম বছরের মধ্যে 30% মহিলা এই ভাইরাসটি নিয়ে ফেলে এবং প্রথম 3 বছরের মধ্যে মোর দ্যান 50% মহিলা কিন্তু এই ভাইরাসটি নিয়ে ফেলে। আমরা সকলেই জানি যে যেরকম ভাইরাস আমাদের শরীরে ঢোকে, সেরকম আমাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতাও আছে সেই ভাইরাসটিকে বের করে দেওয়া। সুতরাং যখনই এই ভাইরাসটি এর মধ্যে ঢুকে সার্ভিক্সে প্রতিস্থাপন হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বডির ইমিউনিটিও সার্ভিক্স থেকে এই ভাইরাসটিকে বের করে দিচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে ভাইরাসটি বেরিয়েও যাচ্ছে। তো কি হচ্ছে যে এই ভাইরাসটি একবার ঢুকছে, এখানে প্রতিস্থাপন হচ্ছে এবং তারপরে শরীরের ইমিউনিটি এই ভাইরাসটিকে বের করে দিচ্ছে। কিন্তু যদি এটা রিপিটেডভাবে হতে থাকে, যেমন পলিগ্যামাস রিলেশনশিপেও সেটি হয়, যে বারে বারে ডিফারেন্ট টাইপস অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি ঢোকে, তাহলে এইখানে একসময় শরীরের যে ইমিউনিটি আছে সেটি আর এটাকে রক্ষা করতে পারবে না, ভাইরাসগুলো কোষের মধ্যে বা সেলের মধ্যে বসে পড়বে। একবার যদি ভাইরাস মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোষের মধ্যে বা সেলের মধ্যে বসে পড়ে, তাহলে সেখান থেকে তৈরি হবে ডিসপ্লেশিয়া। ওই ডিসপ্লেশিয়াটি অনেক দিন থাকতে 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 কি তৈরি হবে না, নিওপ্লেশিয়া বা ক্যান্সার। এটি একটি অনেক দিনের ব্যাপার। মানে যদি আমি ভাবি 20 বছর বয়সে ভাইরাসটি ঢুকলো, তাহলে তার আরও 20 থেকে 30 বছর বাদে সার্ভাইকাল ক্যান্সারটি হবে। সুতরাং এরকম না যে ভাইরাস আজকে ঢোকা মানেই কালকে তার ক্যান্সার হয়ে যাচ্ছে, অনেক দিন সময় লাগে। ওই জন্য এটি কেন বললাম, কারণ আমাদের হাতে অনেক সময় রয়েছে, আমরা প্রিভেন্ট করতে পারবো এই ভাইরাসই যেন একটি মহিলার শরীরে না ঢুকতে পারে। তো তাহলে আমাদের কি করতে হবে? এই ভাইরাসটির এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করার জন্য ভ্যাকসিন দিতে হবে। সেই ভ্যাকসিনটির নাম হচ্ছে HPV ভ্যাকসিন। তাহলে কখন এই ভ্যাকসিনটি দেওয়া উচিত? এই ভ্যাকসিনটি দেওয়া উচিত ছোট মেয়েদের,
সারা বিশ্বে রেকমেন্ডেশন হচ্ছে 9 থেকে 14 বছর বয়সী ছোট মেয়েদেরকে যদি ভ্যাকসিনেট করে দেওয়া যায় তাহলে তাদের মধ্যে এমন ইমিউনিটি ডেভেলপ করে যাবে যে ভবিষ্যতে তারা যখন বড় হবে তাহলে তাদের কাছে এই ভাইরাসটি ঢুকলেও সেখানে প্রতিস্থাপন করতে পারবে না, ভাইরাসটি শরীর থেকে বেরিয়ে যাবে। সুতরাং প্রত্যেক মা বাবার জানা উচিত যে তাদের মেয়েরা যখন 9 থেকে 14, আমাদের দেশে বলে 10 থেকে 12, এই বয়সটির মধ্যে আপনারা মেয়েদেরকে অবশ্যই এই ভ্যাকসিনেশনটি করিয়ে দেবেন এবং তখন দরকার হয় 2টো ডোজ। কিন্তু এরকম তো অনেক হতে পারে যে এই ভ্যাকসিনটির বয়স পেরিয়ে গেছে, আমাদের দেশে দুর্ভাগ্যবশত এই নিয়ে তো কোনো প্রোপাগান্ডা হয় না, বা হলেও সেটি লোকেরা দেখে না, লোকেরা শেয়ার করে না। তো এই জন্য এই সম্বন্ধে অ্যাওয়ারনেসও কম। তো অ্যাওয়ারনেসটি বাড়াতে হবে এবং সেটার দায়িত্ব আপনাদের। আপনারা নিজে জানবেন, অন্যদেরকে জানাবেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সুতরাং যদি কেউ ওই সময়টি মিস করে যায় তাহলে আমরা ক্যাচ আপ ভ্যাকসিনেশন কতদিনের মধ্যে করতে পারবো? আমরা ক্যাচ আপ ভ্যাকসিনেশন করতে পারবো টিল 45 ইয়ার্স অফ এজ। তো একজন মহিলা যদি 45-এর তলায় থাকে তাহলে সে নিজেকে ভ্যাকসিনেশন অবশ্যই করাতে পারবে। আমরা অবস্টেট্রিশিয়ানরা মাদেরকে যখন বলি যে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর, ডেলিভারি হয়ে যাওয়ার পর তারা যখন আমাদের কাছে আসেন, আমরা এই ভ্যাকসিনটির কথা বলি যে তোমার বাচ্চা যখন 1 বছরের ফার্স্ট বার্থডে বা 1 বছর হয়ে যাবে ওর মধ্যে তোমরা এই ভ্যাকসিনেশনটি শিডিউলটি কমপ্লিট করে ফেলো। তখন অবশ্য ডোজ লাগে 3টে। 0 মানে প্রথম ডোজ, তারপরে 1 থেকে 2 মাসের মধ্যে সেকেন্ড ডোজ, আর তার 6 মাসের মধ্যে থার্ড ডোজ। সুতরাং এই ভ্যাকসিনটি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি মহিলার জন্য। ভ্যাকসিনটি নিলে কি হবে? শরীরে ইমিউনিটি বাড়বে, অ্যান্টিবডিজ বাড়বে, এইচপিভি থেকে থাকলেও সেটি বেরিয়ে যাবে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস শরীর থেকে এমনি এমনি বের করে দেওয়া সম্ভব নয়। তো এবার দেখে নেওয়া যাক এই এইচপিভি ভ্যাকসিনটি দেখতে কীরকম। তো আবার আমি বলছি যে এটি হচ্ছে একটি কোল্ড বক্স, এটি কোল্ড চেইন মেনটেন করতে হয় যে কোনো ভ্যাকসিনের জন্য, এবং এর মধ্যে থেকে আমি বের করছি এটি হচ্ছে একটি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বা এইচপিভি ভ্যাকসিন। এটি আসে একটি সিল্ড প্যাকের মধ্যে এবং এই ভ্যাকসিনটি আমরা তারপর বের করে একটি ভীষণ সরু নিডল দিয়ে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন হিসেবে শরীরে প্রয়োগ করি। তো এই ভ্যাকসিনটি কোয়াড্রিভ্যালেন্ট মানে কি 4 রকম এর মধ্যে ভ্যারাইটি থাকে। তো এই এইচপিভি ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সব রকম যে ভাইরাসগুলি আছে তার মধ্যে কিছু লো রিস্ক ভ্যারাইটি আছে, কিছু হাই রিস্ক ভ্যারাইটি আছে। তো লো রিস্ক ভ্যারাইটিগুলো জেনিটাল ওয়ার্ডস যেটা আমি আগে বললাম সেগুলি করে, আর হাই রিস্ক ভ্যারাইটিগুলো আস্তে আস্তে ডেভেলপ করে সার্ভাইকাল ক্যান্সারের দিকে নিয়ে যায়। তো এই লো রিস্ক আর হাই রিস্ককে মিলিয়ে, মানে দুখানা লো রিস্ক আর দুখানা হাই রিস্ককে মিলিয়ে এই কোয়াড্রিভ্যালেন্ট বা 4 রকম ভ্যারাইটি দিয়ে এই ভ্যাকসিনটি বানানো হয়েছে এবং এই ভ্যাকসিনটি ভীষণভাবে এফেক্টিভ। এখন আস্তে আস্তে ইন্ডিয়াতে নোনাভ্যালেন্ট ভ্যাকসিনও এসে গেছে, যার মধ্যে 9টা ভেরিয়েন্ট অফ ভ্যাকসিনের প্রোটেকশন পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে শুধু কি ভ্যাকসিন নিলে আমি প্রোটেক্টেড থাকবো? না, ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু ভাইরাস শরীরে বা সার্ভিক্সে ঢুকতে পারে এবং শরীরে ঢুকলে পর বা সার্ভিক্সে ঢোকার পর ওখানে কিন্তু প্রতিস্থাপন করতে পারে, যদিও তার রিস্ক অনেকভাবে কমে যায় এই ভ্যাকসিনটি দেওয়ার পর। তাহলে শুধুমাত্র ভ্যাকসিন দিলে সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশন থাকা চলবে না। কি করতে হবে না, স্ক্রিনিং করতে হবে। প্রত্যেকটি মহিলার সার্ভিক্সকে স্ক্রিনিং করতে হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওদের প্রত্যেক 5 বছর অন্তর অন্তর প্রত্যেক মহিলাকে সার্ভাইকাল স্ক্রিনিং করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে কিন্তু কোনো মহিলাই তার লাইফ টাইমে হয়তো একবারের জন্য সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ে বা সার্ভিক্সটিকে স্ক্রিন করা হয় না। তো এই সার্ভিক্স স্ক্রিনিং বা সার্ভাইকাল স্ক্রিনিং জিনিসটি কি, চলুন দেখে নিই। তো এই সার্ভাইকাল স্মিয়ার একসময় করা হতো প্যাপ স্মিয়ার আয়ার স্প্যাচুলা দিয়ে, কিন্তু এখন আরও উন্নত মানের টেস্ট বেরিয়ে গেছে। এটিকে বলা হয় লিকুইড বেসড সাইটোলজি, মানে এই লিকুইডটি থাকবে, এর মধ্যে যে সেলসগুলো আমরা পাবো সেগুলিকে আমরা পরীক্ষা করে দেখব। কিভাবে স্টার্ট করব? তাহলে আপনাদেরকে বলেছি যে এটা মানে সার্ভিক্স। আমরা ভ্যাজাইনা দিয়ে এই ব্রুমটাকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে আস্তে করে ভীষণ জেন্টলি এই সেলগুলোকে স্ক্রেপিং করে নেব, নিয়ে যখন বের করে আনবো করে এই ব্রুমটিকে আমরা এই লিকুইডের মধ্যে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে এই ওপরটিকে ভেঙে দেব। এই জিনিসটি ভেতরে থেকে যাবে, এই পুরো জিনিসটি চলে যাবে
সেন্টারে, ডায়াগনস্টিক সেন্টারে যে ডাক্তারবাবুরা রয়েছেন ওনারা মাইক্রোস্কোপের তলায় এই পুরো জিনিসটি দেখবেন, দেখে নির্ধারণ করবেন যে সেলগুলির মধ্যে এইচপিভি ইনফেকশন রয়েছে কিনা, অথবা সেলগুলিতে কোনো ডিসপ্লেশিয়া বা নিওপ্লেশিয়া ডেভেলপ করছে কিনা। তো এরকমভাবে সার্ভাইকাল স্ক্রিনিংটি কমপ্লিট হয়। তাহলে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য আমরা কি জানলাম? যে আমাদের হাতে দুটি অস্ত্র রয়েছে। প্রথম অস্ত্র হচ্ছে ভ্যাকসিন, যেটি দিয়ে আমরা ভ্যাকসিনেশন করতে পারবো, আর দ্বিতীয় অস্ত্র হচ্ছে লিকুইড বেস সাইটোলজি বা প্যাপ স্মিয়ার, যেটা দিয়ে আমরা সার্ভিক্সটাকে স্ক্রিন করতে পারবো। আমাদের দেশে আমি সবসময় অ্যাডভাইস করি যে একজন মহিলা তার জীবনে অন্তত একবার হলেও বা দুবার হলেও তার সার্ভিসটিকে স্ক্রিন করুন, কারণ সার্ভাইকাল স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অন্য দেশের মতো বা ওয়েস্টার্ন কান্ট্রিজের মতো প্রত্যেক 5 বছর বা 3 বছর না হলেও সারা জীবনে একবার বা দুবার আপনাদের সার্ভিক্সটিকে স্ক্রিন করাতেই হবে, এবং সেটি 25 বছর বয়স থেকে শুরু হয়ে 65 অবধি আপনাদের স্ক্রিনিংয়ের মধ্যে নিজেকে রাখতে হবে। যেরকম ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনারা সচেতন, সেরকম সার্ভাইকাল ক্যান্সার নিয়েও আপনাদের সচেতন হতে হবে। তাহলে আমরা সামারি কী করে করব? সামারাইজ এভাবেই করব যে সার্ভাইকাল ভ্যাকসিন নিতে হবে 9 থেকে 14, 10 থেকে 12, এই বয়সটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ইয়ং মেয়েদের নিতেই হবে। যদি সেক্সুয়াল ডেবিউ হয়ে যায় তারপরেও ভ্যাকসিনটি কার্যকর, কারণ এরকম নয় যে একটি এইচপি ভাইরাসের ভ্যারিয়েন্ট থেকেই হবে, 4-5 রকম ভ্যারাইটি থেকেও হতে পারে। সুতরাং একটি দিয়ে ইনফেকশন মানে যে অন্যটি দিয়ে হবে না তা নয়। তো ভ্যাকসিনেশন ইজ অলওয়েজ এসেনশিয়াল। এমনকি পোস্টপার্টাম মা, মানে যাদের ডেলিভারি হয়ে গেছে, তারাও এই ভ্যাকসিনটি নেবেন, কারণ ক্যাচ আপ ভ্যাকসিনেশন কিন্তু 45 ইয়ার্স অবধি চলতে পারে। কিন্তু এটাও জানতে হবে যে শুধুমাত্র ভ্যাকসিনেশন করলেই আপনাদের হবে না, ভ্যাকসিনেশনের সাথে স্ক্রিনিং মানে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং বা সার্ভিক্স স্ক্রিনিং আপনাদের করতে হবে। তো এই ছিল আজকে আমাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এবং সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা। নমস্কার।